শামশেরগঞ্জের ঘটনা কোনোভাবে কোনো দিক দিয়ে কোনো যুক্তিতেই সাম্প্রদায়িক নয়, হিন্দু মুসলমানের নয়। বিজেপি এবং বিজেপির সাথে যাদেরকে আমরা বলি সংঘ পরিবার বা আরএসএস, তাদের একটা দীর্ঘ পরিকল্পনা ছিল, আছে, যে মুর্শিদাবাদে কিভাবে একটা বড় রকমের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো যায়। এখানে সবকিছু যা হয়েছে ষড়যন্ত্রমূলক আছে। মুর্শিদাবাদ জেলার পুলিশ এটা কন্ট্রোল করতে পারত, কিন্তু এখানে পুলিশের একটু ত্রুটি আছে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ঘটনার ভয়ঙ্কর তথ্য উঠে এলো। এই ঘটনা হিন্দু মুসলিম ছিল না, সাম্প্রদায়িক ছিল না, ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা ঘটনা আর বিজেপি আরএসএস এর একটা পরিকল্পনা, বললেন বন্দি মুক্তি কমিটির সদস্যরা। এছাড়াও একজন প্রাক্তন পুলিশ অফিসার, তিনি পুঙ্খানুপুঙ্খভাবে এই ঘটনার বিশ্লেষণ করলেন। বিভিন্ন মানবাধিকার সংগঠন এই শামশেরগঞ্জে গিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং করেন, ঘটনাটা কি হয়েছিল তারা সরেজমিনে তদন্ত করেন। তদন্ত করে কি বেরিয়ে এলো সেইটাই আপনাদের শোনাবো। চলুন বন্দি মুক্তি কমিটির সদস্যরা কি বললেন শুনুন। আর এই ভিডিওটা ব্যাপক শেয়ার করুন। বিএম নিউজ বাংলা ফেসবুকে দেখলে ফলো করুন, ইউটিউবে বিএম নিউজ বাংলা এসটি দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন ভিডিওটা দেখতে থাকুন। দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে কয়েকটি কথা বলি। শামশেরগঞ্জ এখন শুধুমাত্র মুর্শিদাবাদের বিষয় নয়, এটা জেলা ছাড়িয়ে রাজ্যে গিয়েছে, রাজ্য ছাড়িয়ে দেশ, এমনকি দেশ ছাড়িয়ে বিদেশেও গিয়েছে। কিন্তু দুর্ভাগ্য, এই দেশের মিডিয়ার একটা বড় অংশ, যাদেরকে আমরা গদি মিডিয়া বলি, তারা এই শামশেরগঞ্জের ঘটনাকে পুরোপুরি পরিকল্পিতভাবে, ইচ্ছাকৃতভাবে ষড়যন্ত্র করে মিথ্যা প্রচার করছে, যাতে করে মুর্শিদাবাদের মানুষের একটা দুর্নাম হয় স্থায়ীভাবে। শামশেরগঞ্জের ঘটনার পরে বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন আলাদা আলাদাভাবে এবং অনেকগুলি মানবাধিকার সংগঠন যৌথভাবে ফ্যাক্ট ফাইন্ডিং তৈরি করেছে। তার মধ্যে বন্দি মুক্তি কমিটি একটা। সমস্ত মানবাধিকার সংগঠনের রিপোর্টের মধ্যে এমন কিছু বিষয় আছে যেগুলো সবার ক্ষেত্রে কমন আছে, কমন ফাইন্ডিংস ধরা পড়েছে। তার মধ্যে একটা হচ্ছে এই যে শামশেরগঞ্জের ঘটনা কোনোভাবে কোনো দিক দিয়ে কোনো যুক্তিতেই সাম্প্রদায়িক নয়, হিন্দু মুসলমানের নয়, সেটা ছিল পুরোপুরি রাজনৈতিক। দ্বিতীয়ত যে ফাইন্ডিংস ধরা পড়েছে সেটা হচ্ছে এই, মুর্শিদাবাদ জেলায় বিজেপি এবং বিজেপির সাথে যাদেরকে আমরা বলি সংঘ পরিবার বা আরএসএস, তাদের একটা দীর্ঘ পরিকল্পনা ছিল, আছে, যে মুর্শিদাবাদে কিভাবে একটা বড় রকমের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো যায়, যাতে আগামী 26-এ যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে হিন্দু মুসলমানের মেরুকরণ ঘটানো যায়। সেই সুযোগ তারা বারবার খুঁজেছে, কিন্তু মুর্শিদাবাদের মানুষ এটাকে বারবার বানচাল করে দিতে পেরেছেন এবং শামশেরগঞ্জে তাই সেই চেষ্টা করেছিলেন, কিছুটা পেরেছেন, কিছুটা তারা সফল হয়েছে। ফলে শামশেরগঞ্জের ঘটনাটা হচ্ছে আরএসএস বিজেপির পূর্ব পরিকল্পিত একটা ষড়যন্ত্র, একটা ছক করে তারা এটা ঘটনা ঘটিয়েছে। এখন অনেক কথা আপনারা জানেন, শুনেছেন, যে বিষয়টা নিয়ে আজকে আমরা বন্দি মুক্তি কমিটির পক্ষ থেকে প্রেস কনফারেন্স করছি, আপনাদেরকে ডেকেছি। তার মূলত 3টে মূল দাবি আমি আপনাদের সামনে বলছি, সেইটাকে নিয়েই বন্দি মুক্তি কমিটি আমরা সামনের দিকে এগোতে চাই। প্রথম হচ্ছে যে যখন ঘটনা ঘটে 11 তারিখ এবং 12 তারিখ, ওই এলাকার সমস্ত জনসাধারণ বার অভিযোগ করেছেন সমস্ত মিডিয়ার কাছে, সমস্ত পুলিশ প্রশাসনের কাছে এবং সমস্ত রাজনৈতিক দলের নেতাদের কাছে, যে আমাদের কাছে এসে যারা গুলি মেরেছে, রাতের অন্ধকারে যারা আমাদের বাড়িতে জোর করে বাড়িঘর ভেঙে ঢুকেছে, যারা মহিলাদের গালিগালাজ করেছে, মহিলাদের গায়ে হাত তুলেছে, তাদের একটা অংশ বিএসএফ এর মতো দেখতে, কিন্তু তারা বিএসএফ নয়, তারা আরএসএস এর গুন্ডা। এই ছিল তাদের অভিযোগ। আজকে আমরা এই অভিযোগটাকে সামনে রেখে বন্দি মুক্তি কমিটি জোরালোভাবে দাবি করছি রাজ্য সরকারের কাছে, যে এই যে অভিযোগ, যে শামশেরগঞ্জে বিজেপির পোশাকে বা কেন্দ্রীয় বাহিনীর পোশাকে আরএসএস এর বাহিনী এসে গুলি চালিয়েছে, লুটপাট করেছে, ভাঙচুর করেছে, মহিলাদের উপর নির্যাতন করেছে,
গুলি চালিয়েছে তাদের যথাযথ গুরুত্ব দিয়ে নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে, বিচার করতে হবে। দ্বিতীয় অভিযোগ যেটা, এবং এই অভিযোগটাকে আমরা মনে করছি 100% সত্য, আমাদের হাতে সেই তথ্য আছে, ইতিমধ্যে আপনারা শুনলেন যে এখনো পর্যন্ত প্রায় পৌনে 400 খানা এফআইআর হয়েছে। সেই এফআইআরগুলো অধিকাংশটাই ফলস, এবং এই এফআইআরের ভিত্তিতে প্রায় 5,500 মানুষের নাম আছে, তার মধ্যে 550 বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এফআইআর যখন ফলস, তাহলে এই 550 মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, তার অধিকাংশটাই ফলস। আমরা জোরালোভাবে দাবি তুলছি রাজ্য সরকারের কাছে, বিচার বিভাগের কাছে এবং সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের কাছে যে এই ফলস এফআইআরগুলোকে বাতিল করতে হবে, এবং যে এফআইআরগুলো বাতিল হবে তাদের সাথে সংশ্লিষ্ট গ্রেপ্তারকৃত ব্যক্তিদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। বাতিল কেন, ফলস কেন বলছি সেটা আপনারা শুনলেন যে 300-র বেশি এফআইআরের বয়ান এক, সবগুলো ডিটিপি করা, সবগুলোর অভিযোগকারিনী হচ্ছে নামে মহিলা, তারা বলছে নামে মহিলা, আবার কারো সন্তান। মহিলা বলছে যে আমার স্ত্রী আমাকে টেনে নিয়ে গেলেন, মানে একজন মহিলা বলছেন যে আমার স্ত্রী আমাকে টেনে নিয়ে গেলেন, মানে মহিলার স্বামী হচ্ছে মহিলা। এবং আরও দুটো তথ্য বলছে যে প্রায় 300 এফআইআরের বক্তব্য হচ্ছে যে 30,000 টাকা অন্যরা লুটপাট করে নিয়ে গেছে। এই 30,000 টাকা সমস্ত বাড়িতে 30,000 টাকা ছিল, এবং বলছে যে আমাদের সমস্ত গয়না, এই 30,000 টাকা এবং সমস্ত গয়না, এই দুটো কথা, দুটো শব্দ প্রায় 300-র বেশি এফআইআর আছে। এবং আরও এই সমস্ত এফআইআর কপি আমরা কলকাতা উচ্চ আদালতের একজন বিশিষ্ট আইনজীবীকে দিয়ে পরীক্ষা করিয়েছি। তারও যে অবজারভেশন সেটা হচ্ছে এগুলো সব ফলস এফআইআর। এই এফআইআর ফলসদের বিরুদ্ধে আমরা আইনগত কী ব্যবস্থা নেওয়া যায় সেই চেষ্টা করছি। 3 নম্বর আমাদের যে মূল দাবি এখন আছে সেটা হচ্ছে এই জেলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে এখনো 31শে জুলাই পর্যন্ত যে সেন্ট্রাল বাহিনী থাকার কথা আছে সেইটাকেও আবার হাইকোর্টকে পুনর্বিবেচনা করে এটাকে তুলে নেওয়ার জন্য অর্ডার দিতে হবে। এই দাবিটা আমরা হাইকোর্টের কাছে তুলছি। এবং এই জেলায় একটা অঘোষিত, আমি এই জেলাতে 25 বছর চাকরি করেছি। আমি 11/4/2025 মালদা কোর্টের সাক্ষী দিয়ে আমি বাসে, স্টেট বাসে করে রিটার্ন আসছিলাম বাড়ি। তো আমি শামশেরগঞ্জে ওখানে মুখ দেখে মিছিল টিছিল ছিল ওয়াকফ বোর্ডকে সম্পূর্ণকে কেন্দ্র করে, ওখানে 500, কোনো জায়গায় 200, 400 এরকম করে রোডের মধ্যে, জাতীয় সড়কের মধ্যে লোকজন সব ব্যারিকেড করেছিল রোড, আর কিছু গাড়িতে আগুন টাগুন লেগেছিল। তা আমি বলতে চাইছি যে ওখানকার লোকাল এমপি এবং লোকাল এমএলএ, ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান, ওরা তো ওখানে ছিল, ওখানকার লোকাল লোক পাবলিকদেরকে বুঝাতে পারতো, এবং লোকাল পুলিশ সমস্ত অফিসার পলিটিক্যাল লিডার মিলে যদি এলাকার মানুষকে বুঝাতো তাহলে এইরকম দুর্ঘটনা ঘটতো না। আমি শামশেরগঞ্জের ডিআইজি সাহেবের গাড়ি দেখেছি, এসপি সাহেবেরও গাড়ি দেখেছি, এসডিপিও ফারাক্কাকে দেখেছি আমি, উনি ওখানে গ্যাস ফায়ার, সেল ফায়ার করছে, আর কিছু সিভিক আছে, কিছু ফোর্স আছে। দেখুন, আমিও এই জেলায় চাকরি করেছি, অফিসার আমি। তো আমার কথা হচ্ছে কি, ওখানে যখনই পাবলিক মুভ চলে এসেছে, তো হেডকোয়ার্টার বহরমপুর থেকে যদি আর্ম পুলিশ 350 থেকে 400 ফোর্স নিয়ে সেখানে যদি মুভ করা হতো তাহলে ওই গন্ডগোল হতো না, আর বিএসএফেরও প্রয়োজন ছিল না। পুলিশের এখানে আমি নেগলিজেন্সি দিচ্ছি, আমি একজন পুলিশ অফিসার হিসাবে। পুলিশ হেডকোয়ার্টার থেকে ফোর্স নিয়ে যদি ওই পাবলিকের উপরে লাঠিচার্জ করতো এবং গ্যাস ফায়ার, সেল ফায়ার করে যদি আগিয়ে যেত তাহলে অটোমেটিকই মানুষ শান্ত হয়ে যেত। ওখানকার মানুষগুলো বেশিরভাগ অশিক্ষিত ছেলেপিলে রাস্তার মধ্যে ছিল, এবং তাদের বয়স মিনিমাম 20-25 বছর বয়স ছিল। এই ধরনের লোক ছিল, তার মধ্যে 1-2টা লিডার ছিল, কোন দলের ছিল আমি এসব কিছু বলতে পারবো না। কিন্তু আমি দেখলাম যে ওখানে পুলিশ অনেক রাত্রি 8:30 পর্যন্ত আমি রোডের মধ্যেই ছিলাম না, কোনো গাড়ি ঘোড়া পাইনি। প্রচুর সেল গ্যাস ফায়ার করেছে, তবুও পাবলিককে কন্ট্রোল করতে। ফারাক্কা এসডিপিও সন্ধ্যা 6টা-7টা বাজলো, তারপরে দেখলাম আস্তে আস্তে উনি ক্লোজ হয়ে থানার দিকে রওনা দিবে। কিন্তু ঘটনাটা পুলিশ যদি হেডকোয়ার্টার থেকে, ব্যারাকপুর থেকে ফোর্স নিয়ে এসে যদি এটা মুভ করতো তাহলে এই জায়গায় কোনো দুর্ঘটনা ঘটতো না, আর এখানে বিএসএফ এর কোনো প্রয়োজন ছিল না। এখানকার মুর্শিদাবাদ জেলার পুলিশ এটা কন্ট্রোল করতে পারতো, কিন্তু
পুলিশের একটু ত্রুটি আছে এবং জেলা সুপার সাহেবের কাছে আমার একটাই আবেদন আছে যে যে সমস্ত অভিযোগ এফআইআর গুলো এসেছে, আমি প্রায় 200 এফআইআর করে দেখেছি, তার মধ্যে মানে কি বলবো 60% এফআইআর মধ্যে একই রকম কমপ্লেন, প্রত্যেকটা কমপ্লেনে 30,000 করে টাকা চুরি হয়েছে। একটা নাপিতের সেলুনে সারা পশ্চিম বাংলায় 2 লক্ষ টাকা থাকে না। এইরকম এখানে একটা ভিআইপি এলাকা না, শামশেরগঞ্জ একটা ভিলেজ এরিয়া, সেখানে এত লক্ষ টাকা একটা সেলুনের দোকানে থাকতে পারে না। এই জিনিসগুলো আমি জেলা সুপারের কাছে আবেদন করছি যাতে এই ঘটনাতে যে সমস্ত নির্দোষ ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে জঙ্গিপুর কোর্টের মাধ্যম দিয়ে হোক বা বহরমপুর সেশন জাজের মাধ্যম দিয়ে হোক যাতে জামিন পায় নির্দোষ লোকগুলো, সেটা আমি আবেদন করছি। আর এই শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যে সমস্ত ইনভেস্টিগেশন অফিসাররা এই কেসগুলো তদন্ত করছেন তারা যেন নির্দোষ ব্যক্তিকে তাড়াতাড়ি যাতে জামিন পায় সেই আবেদনটা ওনাদের কাছেও রাখছি। থানা আইসি শামশেরগঞ্জের কাছেও রাখছি, ফারাক্কা আইসি, সুতি আইসি, যেখানে কাশিমনগরের 63টা নাবালক বাচ্চাকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের পিঠের মধ্যে আমি আমার এক বন্ধু আছে সাংবাদিক, তাদের মাধ্যমে আমি খবর পেলাম যে প্রচন্ড পিঠের মধ্যে তাদেরকে মার দেওয়া হয়েছে, পিঠটা কালো হয়ে আছে। আমি দেখে ছবি আমি খুবই দুঃখিত হয়েছি। দেখুন এই জেলার মানুষ কিন্তু এখানকার হিন্দু মুসলিমরা কোনো গন্ডগোল চাইনি, লোকাল পাবলিকরা, আমি ওদের সঙ্গে মিশেছি, আমি এই জেলায় চাকরিও করেছি, এখানকার মানুষ প্রত্যেকটা হিন্দু মুসলিম মানুষ সবাই ভালো আছে। কিন্তু পুলিশ ভাইদের কাছে আমার আবেদন ঘটনাটা সঠিক তদন্ত করে যাতে নির্দোষ ব্যক্তিগুলো জামিন পায় তার সুব্যবস্থা করার জন্য আমি মুর্শিদাবাদ জেলা সুপার সাহেবের কাছে আবেদন রাখছি। আর মুর্শিদাবাদ জেলাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এটাও আমি সাহেবের কাছে আবেদন রাখছি। আর পলিটিক্যাল লিডার, ওখানকার লোকাল এমপি, লোকাল এমএলএদের কাছেও আবেদন করছি যাতে মানুষগুলো যাতে শান্তিতে জামিন পায় সেটা ব্যবস্থা করতে হবে। আর যদি ওখানকার পলিটিক্যাল লিডাররা যদি মনে করে যে আমি শুধু কংগ্রেসের লোককে ফাঁসাবো আর আমার লোককে আসামি আছে তো ওদেরকে আসামি করবো না, বের করে নেবো, এটা ঠিক নয়। এটা একটা মানবাধিকার কমিশনে এই কথাগুলো বলে না। প্রত্যেকটা মানুষই এখানকার লোকাল, সব মানুষ, সব সাংবাদিক, সব বন্ধু, আমি সবাইকে মোটামুটি এই জেলার চিনি। এই জেলার আমার সমস্ত কিছু নখদর্পণ আছে। তো কথাটা হচ্ছে দেখুন, এই বিজেপি সরকারের কিছু পলিটিক্যাল লিডার আছে, তারা এই ঘটনাগুলোকে ষড়যন্ত্র করে বড় করে ফেলাও করে মুর্শিদাবাদ জেলার মানুষকে বদনাম করার জন্য এই ষড়যন্ত্র করছে, কিন্তু আদৌ এসব কিছু নেই। এখানে সেরকম কোনো ঘটনা ঘটে না, এখানে সব কিছু যা হয়েছে ষড়যন্ত্রমূলক আছে। আমি পুলিশ সুপারের কাছে আবেদন করছি যাতে নির্দোষ মানুষগুলো মুক্তি পায় তার ব্যবস্থা করার জন্য আবেদন রাখছি। এই বলে আমি আমার নাম হচ্ছে শেখ মনসুর আলী। আমি বন্দি মুক্তি কমিটির একজন সদস্য। আমি মানুষের সেবামূলক কাজ করার জন্য আমি মানুষকে যাতে মানুষ শান্তিতে এই জেলার মানুষ থাকতে পারে, এমনকি সারা পশ্চিমবাংলা সারা ভারতবর্ষের মানুষ শান্তিতে বসবাস করুক, হিন্দু মুসলিম মিলেমিশে। আমরা তো চাকরি করলাম হিন্দু মুসলিম মিলেমিশে, কোনোদিন তো আমরা দেখিনি যে কোনো অফিসার পার্সিয়ালিটি করছে। কিছু একটা হতো কোনো রকম, আজকালকার দিনে কিছু অফিসার আছে কিছু গভর্নমেন্টকে বদনাম করার জন্য এটা একটা ষড়যন্ত্রমূলক কিছু কাজ করতে পারে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন আছে যাতে এখানকার মানুষরা শান্তিভাবে বসবাস করতে পারে, সেই ব্যবস্থাটা ওনাকে নিতে হবে।